আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গোলক, অর্থাৎ তোমাদের 12 নম্বর চ্যাপ্টারটা নিয়ে। তো দেখো, যদি এটা একটা গোলক হয় যার ব্যাসার্ধকে আমরা আর ধরে নিই, তাহলে তার সূত্রগুলো কেমন পাবো আমরা সেগুলো পরপর একটু দেখব। তাহলে গোলকের ব্যাসার্ধ আমরা কি ধরেছি? আর একক। তাহলে এর ব্যাস কত হবে? ব্যাস হয়ে যাবে ব্যাসার্ধের ডবল, মানে এটা হয়ে যাবে 2r একক। এবার দেখো, গোলকের বক্রতলের বা সমগ্রতলের ক্ষেত্রফল, এখানে এই জায়গাটা একটু ফলো করো। বক্রতলের বা সমগ্রতলের কেন বলা আছে? গোলকের তো একটাই তল, তাহলে গোলকের একটাই তল হলে তার বক্রতল যেটা সমগ্রতলের ক্ষেত্রফলও সেম হবে। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে কত? 4πr² এত বর্গ একক। এবারে গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3πr³ ঘন একক। তাহলে গোলকের ব্যাসার্ধ যদি আর একক হয়, ব্যাস হয়ে যায় কত? 2r একক। সমগ্রতলের ক্ষেত্রফল 4πr², আর আয়তন হয়ে যায় 4/3πr³ ঘন একক। এবার যদি একটা অর্ধগোলক হয়, এই অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আমরা আর একক ধরে নিই, তাহলে দেখো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে অর্ধগোলকের বক্রতল কোনটা? এইটা হয়ে যাচ্ছে অর্ধগোলকের বক্রতল। তাহলে এই অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হয়ে যাবে আমাদের 2πr² বর্গ একক। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্রতলের বেলা কি হচ্ছে? এই যে বক্রতল আছে, এই বক্রতলটা সম্পূর্ণ প্লাস উপরের দেখো আরেকটা তল সৃষ্টি হয়েছে। এই উপরের তলটা দেখো একটা বৃত্তাকার অংশ। তাহলে আগে যে নিচে বক্রতল ছিল 2πr², আর তার উপরে একটা কি হয়েছে? বৃত্তাকার তল সৃষ্টি হয়েছে। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? πr²। তাহলে এই 2πr² আর πr², এই দুটো যোগ করলে হয়ে যাবে কি? 3πr² এত বর্গ একক হয়ে যাবে আমাদের অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। আর অর্ধগোলকের আয়তনের সূত্র কী হবে? গোলকের আয়তনের অর্ধেক, মানে হয়ে যাচ্ছে 2/3πr³। ঠিক আছে, এই কটা আমাদের গোলক আর অর্ধগোলকের সূত্র। যদি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নিরেট পাই, সবগুলো মানে সবগুলো গোলক হচ্ছে নিরেট, অর্ধগোলক নিরেট, সেক্ষেত্রে এই সূত্রগুলো আমাদের কিন্তু এখানে প্রযোজ্য হবে। এবারে যদি গোলকটা নিরেটের জায়গায় আমাদের ফাঁপা গোলক হয়ে যায়, সেক্ষেত্রে তার আয়তনের সূত্রটা চেঞ্জ হবে। তাহলে কি হবে? যে ফাঁপা গোলকের তাহলে ফাঁপা গোলক যখন হচ্ছে, তখন দেখো বাইরে একটা ব্যাসার্ধ থাকবে এবং তার ভিতরের দিকে একটা ব্যাসার্ধ থাকবে। তাহলে ফাঁপা গোলকের যদি বহির্ব্যাসার্ধ আমরা আর ধরি, আর অন্তঃব্যাসার্ধ যদি আমরা ছোট আর ধরি, তাহলে তার আয়তন কি হয়ে যাবে? ফাঁপা গোলকের ক্ষেত্রে তার আয়তনের সূত্র হয়ে যাবে 4/3π বহির্ব্যাসার্ধের কিউব মাইনাস অন্তঃব্যাসার্ধের কিউব এত ঘন একক হয়ে যাবে তার আয়তনের ফর্মুলা। তাহলে নিরেট গোলকের ক্ষেত্রে আয়তনের ফর্মুলাগুলো আমরা করলাম, এবং ফাঁপা গোলকের ক্ষেত্রে তার আয়তনের ফর্মুলা কী হবে সেগুলো আমরা জানলাম। এবারে আমরা কোষে দেখি যে অঙ্কগুলো আছে, সেই কোষে দেখি অঙ্কগুলোর দিকে আমরা এগোবো। দেখো, কোষে দেখি 12-র 1-এর দাগের অঙ্ক কী বলছে? একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল বের করি। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, আমাদের কী করতে হবে? তার সমগ্রতলের ক্ষেত্রফলকে বের করতে হবে। তাহলে গোলকটির ব্যাসার্ধ কত বলেছিল? 10.5 সেমি। কী বের করতে হবে? তার সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে অতএব সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4πr²। তাহলে আমরা কী বসাবো? 4π এর ভ্যালু কত? 22/7, আর r² মানে আমরা 10.5টাকে আমরা দুবার বসিয়ে দেবো, এত বর্গ সেমি। তাহলে দেখো,
যদি আমরা এই পয়েন্টটাকে তুলি নিচে 10 আসবে, এই পয়েন্টটাকে তুললেও নিচে 10 আসবে। তাহলে 7 দিয়ে যদি আমরা এটাকে কাটি, তাহলে 7 থেকে 7, 3 35, 5 7 35, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, আবার একে 5 দিয়ে কাটলে দেখো 21, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 4কে কাটলে 2, আর এই 2 এই 2 ক্যান্সেল। তাহলে আমাদের পড়ে থাকছে কত? 22, 22 এখানে 3, এখানে 21। তাহলে এই তিনটে গুণ করলে হবে হচ্ছে আমাদের 1386। তাহলে 1386 বর্গ সেমি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে গোলকটির কী বলা ছিল? ব্যাসার্ধ বলা ছিল 10.5 সেমি, আর সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4πr²। তাহলে আমরা সেই সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাতে ফেলে দিলাম, যার ফলে আমাদের অ্যান্সারটা চলে এলো কত? 1386 বর্গ সেমি। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার 1-এর দাগে। এবারে দেখো 2-এর দাগের অঙ্ক আমাদের কি বলেছে। এর অঙ্ক কি বলেছে? একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। বলটি ব্যাসের দৈর্ঘ্য কত সেটা আমরা হিসাব করব। তাহলে কি বলা হচ্ছে? প্রতি বর্গ সেমি 17.50 টাকা লেগেছে, আর মোট লেগেছে কত? 431.20। তাহলে মোট টাকাটাকে যদি আমরা এই 17.50 টাকা দিয়ে ভাগ করি, তাহলে কত বর্গ সেমিতে এত টাকা খরচ হয়েছে সেটা আমরা পেয়ে যাব। তার মানে কি পেয়ে যাব? আমরা বলটির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। কীভাবে? না, এই মোট টাকাটাকে এই টাকাটা দিয়ে আমরা যদি ভাগ করে দিই, তাহলে 2-এর দাগের অঙ্ক। তাহলে প্রথমে আমরা কী করব? বলটির সমগ্র তলের ক্ষেত্রফল, বলটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 431.20 বাই 17.50 এত বর্গ সেমি। তাহলে দুজনেরই দু ঘর আগে দশমিক আছে, তাহলে পয়েন্টটা উঠে গেল, লাস্টে 0 0 দুটো কেটে দিলাম। তাহলে কী পড়ে থাকছে? 4312 বাই 175 বর্গ সেমি। এবারে এটা তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম আমরা। আমাদের বের করতে বলেছি কি? বলটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আমরা বলটির ব্যাসার্ধটাকে আগে ধরে নেব। তাহলে ধরি বলটির ব্যাসার্ধ আর সেমি। তাহলে অতএব বলটির সমগ্র তলের ক্ষেত্রফল কি ফর্মুলা? 4πr²। তাহলে 4π মানে কত? 22/7, আর r² তো এখানে আরই ধরেছি, তাহলে r², এত বর্গ সেমি। তাহলে দেখো আমাদের এইটা এখানে সমগ্রতলের ক্ষেত্রফল একটা আমরা বের করেছি, আবার এইখানে আর ধরে তার সমগ্রতলের ক্ষেত্রফল আমরা পেলাম। তাহলে এবারে শর্তানুসারে আমরা কী করবো? এইটাকে আর এটাকে আমরা সমান করব। তাহলে শর্তানুসারে 4 × 22/7 × r² সমান 4312 বাই 175, বা r² সমান তাহলে কত হবে? 4312 বাই 175 ইন্টু এই 4টা এপাশে গেলে কী হয়ে যাবে? 1-এর 4, আর 22/7 এপারে এলে 7-এ 22। এবারে দেখো যদি আমরা কাটাকাটি করি, 7 দিয়ে দেখো 175কে যদি আমরা কাটি, তাহলে 7 2 14, 3 35, 5 7 35, আর 11 দিয়ে কাটলে এটা 11 2 22, এটাকে 11 দিয়ে কাটলে 3 11 33, 10 101, 9 11 99, 2 22, 11 2 22, এটা হচ্ছে 392। 4 দিয়ে কাটলে দেখো 4 9 36, 3 32, 4 8 32, তাহলে আমাদের থাকছে কত? 98/25, এখানে 2 আছে, তাই 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 49। তাহলে আমরা কি পেলাম? r² সমান 49/25। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? r সমান সমান √of 49/25, বা r সমান সমান কী পাবো আমরা? 7/5। তাহলে বলটির
ব্যাসার্ধ আমরা পেলাম কত 7/5 সেমি। অতএব বলটির ব্যাস তাহলে আমরা কত পাবো 7/5 ইন্টু 2 সেমি, তার মানে হচ্ছে 14/5 সেমি। এটাকে যদি আমরা পয়েন্টে নিয়ে যাই 2.8 সেমি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বলটির ব্যাস পেলাম আমরা কত 2.8 সেমি, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। 3 দাগের অঙ্ক কি বলেছে দেখো, স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। তাহলে ব্যাসের দৈর্ঘ্য আমাদের বলে দেওয়া আছে 7 সেমি, আর কত ঘন সেমি লোহা আছে। ঘন সেমি লোহা মানে আমাদের কী বের করতে হবে, এখানে আয়তন বের করতে হবে। তাহলে ব্যাস বলা আছে, আমরা সেখান থেকে ব্যাসার্ধ বের করবো, সেখান থেকে খুব সহজে আমরা কী করবো, এর আয়তনটা পেয়ে যাব। তাহলে 3 দাগে বলটির ব্যাস বলেছিল আমাদের 7 সেমি, তাহলে বলটির ব্যাসার্ধ আমরা কত লিখতে পারি 7/2 সেমি। তাহলে অতএব বলটির আয়তন, তাহলে আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব। তাহলে এখানে কী হবে 4/3, পায়ের ভ্যালু কত বসাবো 22/7, আর কিউব, আরটা কত 7/2, তার কিউব আছে মানে 7/2টাকে আমরা 3 বার বসাবো। তাহলে 7/2 7/2 ইন্টু 7/2 এত ঘন সেমি। এবার দেখো এই 7 আর এই 7 কাটছে, 2 দিয়ে 4কে কাটলে 2, আবার এই 2 দিয়ে এই 2টা কাটছে, তাহলে এই 2 আর এই 22 কাটলে হচ্ছে 11। তাহলে উপরে পড়েছে কত 7 ইন্টু 7 ইন্টু 11, তাহলে 7 7 49, 49 আর 11 গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে কত 539, আর নিচে পড়ে আছে আমাদের 3। তাহলে এবার যদি আমরা 539কে 3 দিয়ে আমরা যদি ডিভাইড করি, 3 একে 3, যোগ করলে 2 23, 3 7 21, 2 29, 3 9 27, 2, তাহলে 179/2 ঘন সেমি হচ্ছে আমাদের বলটার আয়তন পেলাম। তাহলে বলটিতে, তাহলে অতএব বলটিতে 179/2 ঘন সেমি লোহা আছে। এবার 4 দাগের অঙ্ক কী বলেছে দেখো, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। তাহলে একটা গোলককে সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত করলে কতটা জল অপসারিত করবে, না সেই গোলকের আয়তন যত। তাহলে আমরা জাস্ট কী করতে হবে, এই গোলকটার আয়তন আমাদেরকে বের করতে হবে, যার ব্যাস বলে দেওয়া আছে কত 28 সেমি। তাহলে আমরা কী করব, গোলকটির ব্যাস কত বলেছিল আমাদের 28 সেমি। তাহলে এখান থেকে আমরা কী করব, গোলকটির ব্যাসার্ধ বের করে নেব। তাহলে গোলকটির ব্যাসার্ধ হয়ে যাবে কত 28/2 সেমি, মানে হয়ে যাচ্ছে আমাদের 14 সেমি। তাহলে গোলকটির জাস্ট আমরা আয়তন বের করবো। তাহলে গোলকটির আয়তন, গোলকের আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই, তাহলে পাই মানে কত 22/7, আর আর কিউব মানে এই 14টা আমরা 3 বার বসিয়ে দেবো। এত ঘন সেমি হয়ে যাচ্ছে আমাদের গোলকটার আয়তন। তাহলে দেখো আমরা যদি কাটাকাটি করি, 7 দিয়ে গেলে 7 2 14, আর তো কিছু কাটছে না, তাহলে আমাদের গুণ করতে হবে কোনটা কোনটা, 4 22 2 14 14। তাহলে যদি আমরা এই সবগুলোকে গুণ করি বলে পেয়ে যাব 34,496, আর নিচে পড়ে আছে আমাদের 3, এত ঘন সেমি। তাহলে আগের মতো আমরা কী করবো, উপরেরটাকে মানে এই 34,496কে আমাদের কী করতে হবে 3 দিয়ে ডিভাইড করতে হবে। তাই 3 একে 3, 4 নামলো, 3 একে 3, 1 4
3 4 12 বিয়োগ করলে হচ্ছে আমাদের 2 29, 3 9 27, 2 26, 3 8 24 বিয়োগ করলে 2, তাহলে আমরা পাচ্ছি কত? 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি। তাহলে এত পরিমাণের জলকে সে অপসারিত করবে। তাহলে উত্তর কী লিখবো আমরা? না, গোলকটি 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি জল অপসারিত করবে। এবারে 5 দাগের অঙ্ক আমাদের কি বলছে দেখো। 5 দাগের অঙ্ক বলছে কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলানোর সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটি পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করি। তাহলে পূর্বে ব্যাসার্ধ ছিল 7 সেমি, পরবর্তীতে ব্যাসার্ধ হয়েছে 21 সেমি। তাহলে এই দুটোকে আমরা কি করব? এই দুটো সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত আমাদেরকে বের করতে হবে। প্রথমে বেলুনটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই 7 স্কোয়ার, এত বর্গ সেমি। আর পরে বেলুনটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই, পরে ব্যাসার্ধ কত বলেছিল? 21 সেমি, তাহলে 21 স্কোয়ার বর্গ সেমি। তাহলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে অনুপাত কত হবে? 4 পাই 7 স্কোয়ার ইস টু 4 পাই 21 স্কোয়ার। তাহলে দেখো 2 থেকে 4 পাই ক্যান্সেল, তাহলে পড়ে আছে কত? 7 স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার মানে আমরা লিখতে পারি 7 গুণ 7, আর 21 স্কোয়ার মানে আমরা লিখতে পারি 21 গুণ 21। তাহলে দেখো এই 7 দিয়ে 21 কাটলে 3 হবে, আবার এই 7 দিয়ে 21 করলে 3 হবে। তাহলে এখানে আমাদের দেখো 7 7 দুটোই কেটে যাচ্ছে, কেটে তাহলে আমাদের পড়ে থাকছে কত? 1, আর এখানে আমাদের পড়ে থাকছে 3 × 3, তার মানে হচ্ছে 1:9। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের ফাইনাল উত্তর। এবারে 6 দাগের অঙ্ক দেখো। অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তার একটা অর্ধগোলাকৃতি বাটি আছে, যার হচ্ছে আমাদের দেখো 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে, এটা আমাদেরকে বলে দিয়েছে। তাহলে আমাদের মুখের ব্যাসের দৈর্ঘ্য, বাটিটার মুখের ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা কি করব? 6 দাগে দেখো, অর্ধগোলাকৃতি একটা যদি বাটি থাকে আমাদের, তাহলে দেখো বাটির মুখের ক্ষেত্রে কিন্তু এই অংশটা কিন্তু থাকে না, মানে এই জায়গাটা কি থাকে? ফাঁপা থাকে। তাহলে যেটা আমরা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল পেয়েছিলাম সেটা নিরেটের ক্ষেত্রে 3πr² ছিল, কিন্তু এর যেহেতু উপরে এই মুখটা ফাঁকা, তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফল বা এক্ষেত্রে শুধু বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে কত? 2πr², কারণ এর এই যে πr² এই জিনিসটা কিন্তু এখানে এর নেই। তাহলে এক্ষেত্রে আমরা কী করব? বাটিটির মুখের ব্যাস বের করতে বলেছে। আমরা ধরে নেব যে বাটিটির বাটিটির মুখের ব্যাসার্ধ r সেমি, অতএব বাটিটির বক্রতলের ক্ষেত্রফল কত? 2πr²
বর্গ সেমি। এবং কোশ্চেনে দেখো সেটা কত পাদ লেগেছিলো সেটা বলে দেওয়া আছে। তাহলে শর্তানুসারে 2πr², তার মানে কি 2 × পাই মানে কত 22/7 r² সমান আমাদের বলে দেওয়া ছিল কত 127.2/7। তাহলে এখান থেকে আমাদের r² ভ্যালু বের করতে হবে। তাহলে r² কত 127.2/7 থেকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত অংশ নিয়ে যাই, তাহলে দেখো এই দুটো গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 127/7, মানে আমাদের হচ্ছে 889, আর তার সাথে 2 যোগ করলে হচ্ছে 891/7। এই দুইটাকে এবার আনলে এটা হয়ে যাবে 1/2, 22/7 এবার আনলে হয়ে যাবে 7/22। তাহলে দেখো 7 7 তো আমাদের ক্যান্সেল হচ্ছে, 11 দিয়ে কাটলে 2, এটাকে 11 দিয়ে কাটলে 8 11 88, 1 11, 11 1 11। তাহলে উপরে আমাদের পড়ে থাকছে কত r² সমান হচ্ছে 81, আর নিচে দেখো 2 দুগুণে 4। তাহলে আমরা এখান থেকে r সমান কত লিখতে পারি 81/4 রুট। তাহলে এখান থেকে আমরা r এর ভ্যালু কী পাবো, r সমান পাবো 81 রুট করলে কত 9, আর 4 রুট করলে হচ্ছে 2। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম কত 9/2 সেমি। তাহলে বাটিটির মুখে ব্যাস, তাহলে ব্যাস কত হবে এই 9/2 এর সাথে আরও একটা 2 আমাদের গুণ করতে হবে, কারণ ব্যাস কী হয় ব্যাসার্ধের ডাবল হয়। তাহলে এত সেমি, তার মানে হচ্ছে আমাদের 9 সেমি হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। এবারে 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্ক কি বলেছে দেখো, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি, আর বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে জাস্ট আমাদের কি করতে হবে, কত ঘন সেমি লোহা আছে মানে ওরা আমরা আয়তন বের করব আর বক্রতলের ক্ষেত্রফল বের করব। তাহলে 7 দাগের অঙ্ক, লোহার গোলাটির ব্যাসার্ধ কত বলে দিয়েছে 2.1 সেমি। তাহলে অর্থাৎ লোহার গোলাটির আয়তন, তাহলে আয়তনের ফর্মুলা কি 4/3 পাই r³। তাহলে পাই মানে কত 22/7, আর r³ মানে 2.1টাকে আমরা 3 বার লিখব, এত ঘন সেমি। তাহলে দেখো পয়েন্ট তুললে নিচে একটা 0, এর পয়েন্ট তুললে নিচে একটা 0, আর এর পয়েন্ট তুললে নিচে একটা 0। এবার যদি আমরা এটাকে কাটাকাটি করি, দেখো 7 দিয়ে কাটলে 7 3 21, এই 3 3 ক্যান্সেল হলো। আর দেখো নিচে যেহেতু সব 0 আছে, আর উপরে দেখো কোনো 5 বা 2 যুক্ত টার্ম থাকলে আমরা কাটবো না, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে অসুবিধা হবে। তাহলে কী করবো আমরা, প্রথমে 21 21 আর এগুলো সবগুলোকে গুণ করবো। তাহলে 4 আর 22 গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে কত 88, আর এদিকে দেখো 21 21 গুণ করলে কত হবে 441। তাহলে 441 আর 88 যদি আমরা গুণ করি, তাহলে আমাদের এখান থেকে আমরা পেয়ে যাব 38,808। তাহলে উপরে হয়ে যাচ্ছে কত 38,808 বাই নিচে দেখো একের পিঠে 3টে শূন্য, এত ঘন সেমি। তাহলে নিচেতে একের পিঠে 3টে শূন্য মানে আমরা কেউ 3 ঘর আগে পয়েন্ট বসিয়ে দেবো। তাহলে 38.808 ঘন সেমি হয়ে যাচ্ছে আমাদের আয়তন। তাহলে অতএব লোহার গোলাটিতে 38.808 ঘন সেমি লোহা আছে। এবার আমাদের কি বের করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে গোলাটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা 4πr²। তাহলে r² মানে কি 2.1-এর
স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে 4 পাই মানে কত 22/7, আর এটা স্কোয়ার আছে মানে দুবার গুণ করব, আর পয়েন্ট তুলে দিয়ে নিচে একটা করে 0 নিলাম। এবার দেখো 7 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 3। তাহলে এটাও সেম আগের মতো ক্যালকুলেশন। 4-এর সাথে কী করব, প্রথমে আমরা 22 গুণ করব। তাহলে 4 আর 22 গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 88। 88-র সাথে আমাদের কত গুণ করতে হবে, 63। তাহলে 88 আর 63 আমাদের গুণ করলে হবে 5544। তাহলে উপরে হচ্ছে 5544 আর নিচে একের পিঠে দুটো শূন্য এত বর্গ সেমি। তাহলে নিচে একের পিঠে দুটো শূন্য মানে দু ঘর আগে দশমিক বসবে, তাহলে এটা হয়ে যাবে কত 55.44 বর্গ সেমি। তাহলে আগেবার আমরা আয়তন বের করেছিলাম, এটা হচ্ছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। এবার নেক্সট অঙ্ক 8-এর দাগের অঙ্ক কী বলছে দেখো, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে কতগুলি নিরেট গোলক তৈরি করা যায়। তাহলে একটা নিরেট গোলককে গলানো হয়েছে, যার ব্যাস ছিল কত 14 সেমি, গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের অনেকগুলো নিরেট গোলক তৈরি করা হয়েছে। কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা ফার্স্ট কী করবো, এই যে প্রথমে নিরেট গোলকের যেটাকে গলানো হয়েছে তার আয়তনটা আমরা বের করব। পরবর্তীতে আমরা এই যে ছোটো গোলকগুলো তৈরি তার আয়তনটা আমরা বের করব। তাহলে দেখা যাক। বড় নিরেট গোলকটির ব্যাস সমান বলে দেওয়া ছিল 14 সেমি। তাহলে অতএব বড় নিরেট গোলকটির ব্যাসার্ধ কত হবে 14/2 সেমি, মানে হয়ে যাচ্ছে আমাদের 7 সেমি। তাহলে অতএব বড় নিরেট গোলকটির আয়তন কত পাবো 4/3 পাই 7 কিউব এত ঘন সেমি। তার মানে 4/3 পাই মানে হচ্ছে 22/7, আর এখানে 7 গুণ 7 গুণ 7 এত ঘন সেমি। আর ছোট নিরেট গোলকগুলির দেখো, ছোট নিরেট গোলকগুলির ব্যাসার্ধ কত বলে দেওয়া ছিল 3.5 সেমি। তাহলে ছোট নিরেট গোলকগুলির আয়তন কত হবে 4/3 পাই 3.5 হোল কিউব এত ঘন সেমি। তার মানে 4/3 পাই, পায়ের জায়গায় যদি আমরা পায়ের মানটা বসাই, তাহলে দেখো পায়ের ভ্যালু কত 22/7, আর 3.5কে আমরা 3 টাইমস বসিয়ে দেবো এত ঘন সেমি। তাহলে দেখো আমরা এটা পেলাম কি বড় গোলকটার আয়তন, আর এটা পেলাম আমরা ছোট গোলকগুলির আয়তন। তাহলে এই বড় গোলকের আয়তন, এটাকে গলিয়েই তো ছোট গোলকগুলো তৈরি করা হয়েছে। তাহলে এই গোলকটার আয়তন যত হবে আর ছোট গোলক মোট যতগুলো তৈরি হবে সবার আয়তন কী হবে, সমান হবে। এবং প্রত্যেকটা আয়তন যেহেতু সমান, তাহলে কী করবো আমরা সিম্পলি এই আয়তনটাকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা ছোট নিরেট গোলকের সংখ্যা পেয়ে যাব। তাহলে 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক পাওয়া যাবে কতগুলি, না এই 4/3 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 বাই 4/3 ইন্টু 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5t। তার মানে দেখো, তাহলে 4/3 ক্যান্সেল, 22/7 ক্যান্সেল, আর 3.5 আর 7 কাটলে কত হয় 2, তাহলে এটা দিয়ে কাটলে 2 হবে, এটা দিয়ে কাটলেও কত হবে 2। তাহলে কত পাচ্ছি 2 দুগুণে 4, 4 দুগুণে 8।
তাহলে হয়ে যাচ্ছে 8টি। তাহলে ছোটো নিরেট গোলক পাওয়া যাবে কটি? 8টি। এবার নেক্সট অঙ্ক, 9 দাগের অঙ্ক। 9 দাগ দেখো কী বলছে, 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। তাহলে এখানে কি বলেছিল, 3টে বড় গোলককে গলিয়ে, মানে 3টে গোলককে গলিয়ে একটা নতুন বড় গোলক তৈরি করা হয়েছে। বড় গোলকটি ব্যাসার্ধ কী হবে? তাহলে আগের অঙ্কের দেখো একটু অপোজিট এটা। এখানে কি বলা হয়েছে না, 3টে আলাদা আলাদা গোলককে গলিয়ে তবে একটা বড় গোলক তৈরি হয়েছে। তাহলে এই 3টে গোলকের টোটাল আয়তন যা হবে আর এই বড় গোলকের আয়তনটা কিন্তু সেম হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি, এই 3টে গোলকের মোট আয়তনটাকে বের করা। তাহলে 9 দাগ, তাহলে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি গোলকের মোট আয়তন সমান। তাহলে প্রথম গোলকটা আয়তন কত হবে? প্রথম আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই, প্রথমটার আয়তন কত হবে? তাহলে আর কত, 3, তাহলে 3-এর কিউব। আর দ্বিতীয়টার আয়তন কত? 4/3 পাই, এর ব্যাসার্ধ হচ্ছে 4, তাহলে 4-এর কিউব। আর তৃতীয়টার আয়তন 4/3 পাই 5-এর কিউব। এত ঘন সেমি হচ্ছে এদের টোটাল আয়তন। তাহলে এখান থেকে যদি আমরা 4/3 পাইকে কমন নিই, তাহলে আমাদের কী পড়ে থাকবে? 3-এর কিউব পড়ে থাকছে, এর 4-এর কিউব পড়ে থাকছে, আর এর 5-এর কিউব পড়ে থাকছে। তাহলে 4/3 পাই 4/3 পাই, 3-এর কিউব করলে কত হয়? 27, 4-এর কিউব করলে 64, আর 5-এর কিউব করলে হচ্ছে 125। তাহলে 4/3 পাই ইন্টু, এখানে 3টে যোগ করে দেখো, 4 5 9 7 16 7 1, 3 6 9 2 11, 1 হাতে 1 আর 1 1 2। তাহলে এত ঘন সেমি হচ্ছে আমাদের এই 3টি গোলকের মোট আয়তন। আর এবার আমরা কি করব, বড় গোলকটার ব্যাসার্ধকে আমরা ধরে নেব। তাহলে ধরি বড় গোলকটির ব্যাসার্ধ আর একক। তাহলে বড় গোলকটির আয়তন কত হবে? বড় গোলকটির আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব এত ঘন একক। তাহলে এবারে আমরা কি করব, এই যে আয়তনটা পেলাম, এই 4/3 পাই আর কিউব আর এই আয়তনটাকে আমরা সমান করব। অর্থাৎ শর্তানুসারে 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই ইন্টু 216। তাহলে বোথ সাইডে দেখো 4/3 পাই 4/3 পাই ক্যান্সেল। তাহলে আমাদের কি হচ্ছে, আর কিউব সমান 216। তাহলে 216কে আমরা কি লিখতে পারি? 6-এর কিউব। তাহলে আর কিউব সমান যদি 6-এর কিউব হয়, তাহলে আর সমান আমরা কি লিখতে পারি? 6। তাহলে অর্থাৎ বড় গোলকটির ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ 6 সেমি। এবার নেক্সট অঙ্ক, 10 দাগের অঙ্ক কি বলছে দেখো, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 42 ডেসিমিল। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে ভূমির ব্যাসের দৈর্ঘ্য আমাদের বলে দেওয়া আছে 42 ডেসিমি, আর উপরিতল শুধুমাত্র রং করতে প্রতি বর্গমিটারে আমাদের 35 টাকা হিসেবে খরচ পড়বে। তাহলে 10 দাগ,
গম্বুজটির ভূমিতলের ব্যাস 42 ডেসিমিটার। তার অতএব গম্বুজটির ভূমিতলের ব্যাসার্ধ কত হবে? 42/2 ডেসিমিটার, তার মানে হচ্ছে 21 ডেসিমিটার। এবারে ডেসিমিটারটা করে মিটারে নিয়ে যাব, কারণ আমাদের কোশ্চেনে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসেবে খরচ হয় বলা আছে। তাহলে এটাকে আমরা মিটারে নিয়ে যেতে গেলে, ডেসিমিটার থেকে মিটার যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে ব্যাসার্ধ কত পেলাম? 21/10 মিটার। এবার আমরা কি করব? গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল বের করব। তাহলে অতএব গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল কত হবে? যেহেতু এটা একটা অর্ধগোলক, তাহলে উপরিতলের ক্ষেত্রফল হয়ে যাবে কত? 2πr²। তাহলে এখানে কি 2π মানে কত? 22/7, আর r² মানে ওই 21/10টাকে আমরা দুবার বসাবো, এত বর্গ মিটার। তাহলে 7 দিয়ে 21কে কাটলে হচ্ছে 3, আর ওপরেগুলো যদি আমরা গুণ করে দেখো, 22 গুণ 2 গুণ 3, তাহলে 2 আর 3 গুণ করলে হচ্ছে আমাদের 6, 6 আর 22 গুণ করলে হচ্ছে 132, 132 আর 21 গুণ করলে আমাদের হয়ে যাবে 2772 নিচে হচ্ছে 100, এত বর্গ মিটার। তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের উপরিতলের ক্ষেত্রফল। আর প্রত্যেক বর্গমিটারে 35 টাকা করে খরচ হয়। তাহলে এত বর্গমিটারে কত টাকা করে খরচ হয় সেটা আমাদেরকে বের করার জন্য কি করব? এর সাথে আমরা 35 গুণ করব। তাহলে গম্বুজটির উপরিতল রং করতে খরচ হবে কত হবে? এটার সাথে আমরা 35 গুণ করব, তার মানে 2772/100 গুণ 35, এত টাকা। তাহলে দেখো, 5 দিয়ে কাটলে হচ্ছে এটা 7, 5 দিয়ে কাটলে হচ্ছে 20, 2 দিয়ে কাটলে 10, এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 13 দুগুণে 26, 1 17, 8 দুগুণে 16, 1 16, 8 1386। তাহলে 1386 আর 7 আমাদেরকে গুণ করতে হবে। তাহলে 1386 আর 7 যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 9702/10, এত টাকা। তার মানে 970.20 টাকা। তাহলে এবং কত খরচ হবে? কত? 970.20 টাকা, বা 970 টাকা 20 পয়সা হচ্ছে আমাদের খরচ হবে। ঠিক আছে, এবারে নেক্সট অঙ্ক 11 দাগের অঙ্ক কি বলছে দেখো। একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। তাহলে ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, আর তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত আমরা বের করবো। যে ধাতুর পাতটা তাহলে কি, তার বক্রতলের ক্ষেত্রফল আমাদেরকে এখানে বের করতে হবে, দুজনের করে তার অনুপাতটা আমরা বের করব। তাহলে ফাঁপা গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে কত কত বলা ছিল? একটা ছিল 21 সেমি, আর একটা ছিল হচ্ছে 17.5 সেমি হচ্ছে আমাদের ব্যাস। তাহলে 21/2 সেমি ও 17.5/2
2 সেমি হচ্ছে আমরা ব্যাসার্ধ পেলাম। এদের বক্রতলের ক্ষেত্রের অনুপাত বের করলে আমাদের কী হবে, উত্তরটা বের হয়ে যাবে। তাহলে গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে কত, প্রথমটা হচ্ছে 4πr², তাহলে আর মানে কত, প্রথমটা 21/2 স্কোয়ার ইস টু হচ্ছে 4π 17.5/2 স্কোয়ার। তাহলে 4π ক্যান্সেল, তাহলে এখানে কত পাচ্ছি 21/2 স্কোয়ার ইস টু হচ্ছে এখানে 17.5/2 স্কোয়ার। তাহলে 21 স্কোয়ার মানে কি 21 গুণ 21, আর 2 স্কোয়ার মানে 2 × 2। আর এটাকে যদি আমরা উল্টে নিই তাহলে কি হচ্ছে দেখো, 2 স্কোয়ার মানে উপরে চলে যাচ্ছে 2 × 2, আর নিচে 17.5 × 17.5। তাহলে এটা পুরোটা ক্যান্সেল হচ্ছে। এর পয়েন্ট তুললে উপরে একটা 10 গুণ, এটা তুললে উপরে একটা 10 গুণ। তাহলে 7 দিয়ে কাটলে দেখো 7 2 × 3 35, 5 7 35, 7 দিয়ে কাটলে হচ্ছে 3, এটাও 7 দিয়ে কাটলে 3, 7 দিয়ে কাটলে হচ্ছে 25, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5, এরও 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5। তাহলে উপরে দেখো 3 3 9, 9 2 18, 18 2 হচ্ছে 36, আর নিচে হচ্ছে 25। তার মানে আমরা কি লিখতে পারি 36:25। তাহলে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত বের করতে বলেছিল। তাহলে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত হচ্ছে 36:25। এবারে 12 দাগের অঙ্ক দেখো, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তার একটা গোলককে এমনভাবে কেটে নেওয়া হয়েছে, তার উপরিতলটাকে এমনভাবে কেটে নেওয়া হয়েছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আগে ধর একটা গোলক ছিল, সেই গোলকের উপরিতলটাকে কেটে নেওয়ার ফলে ধরো আরেকটা নিচের ভেতরে যখন গোলক পড়ে আছে, তাহলে এই পোর্শনটুকুনি কী করা হয়েছে, আমাদের কেটে নেওয়া হয়েছে। এই কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে এই অংশটার সঙ্গে অবশিষ্ট যে এই অংশটা আছে এর আয়তনটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা ধরে নেব যে ধরি ধাতব গোলকটির ব্যাসার্ধ r একক এবং কেটে নেওয়ার ফলে যে নতুন গোলক তৈরি হলো তার ব্যাসার্ধ r একক। তাহলে প্রথমে আমরা কী করব, দেখো ওখানে কোশ্চেনে বলা ছিল যে এমনভাবে কেটে নেওয়া হয়েছে যেন নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে প্রথম শর্তে আমরা লিখতে পারি যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে কত, সেটা 4πr², সেটা আগের গোলকের বক্রতল অর্থাৎ এই গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে এই গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত, 4πR²/2। তাহলে এখান থেকে আমরা কী পাবো, দেখো দুদিক থেকে যদি 4π ক্যান্সেল হয় তাহলে আমরা লিখতে পারি 2r² সমান R²। তার মানে আমরা বোথ সাইড যদি রুট করি তাহলে √2r সমান হচ্ছে
আর। তাহলে এই আমরা দুজনের মধ্যে একটা সম্পর্ক পেলাম। এবারে দেখো কেটে নেওয়া অংশের যে আয়তন সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন কত হবে? তাহলে মোট আয়তন কত ছিল? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, আর তার থেকে বাদ যাবে যেটা অবশিষ্ট গোলক তার ব্যাসার্ধ, তাহলে 4/3 পাই স্মল আর কিউব। তাহলে এখান থেকে আমরা 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব এত ঘন একক। তাহলে 4/3 পাই ক্যাপিটাল আর এর জায়গায় আমরা লিখতে পারি √2r তার হোল কিউব মাইনাস আর কিউব। তাহলে এখান থেকে আমরা এটা কত পাচ্ছি দেখো, 4/3 পাই √2 কিউব করলে হবে 2√2 আর কিউব মাইনাস আর কিউব এত ঘন একক। অর্থাৎ 4/3 পাই যদি আর কিউব আমরা কমন নিই তাহলে হচ্ছে 2√2 মাইনাস 1 এত ঘন একক হচ্ছে আমাদের কেটে নেওয়া অংশের আয়তন। আর অবশিষ্ট গোলকের আয়তনটা কত হবে? অবশিষ্ট গোলকের আয়তন সেটা হচ্ছে 4/3 পাই স্মল আর কিউব এত ঘন একক। তাহলে এই দুটোর অনুপাত বের করতে হবে। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন ও অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত সমান। তাহলে আমরা কত লিখব? কেটে নেওয়া অংশের আয়তন আমরা ফাইনালি কত পেয়েছিলাম, যে 4/3 পাই আর কিউব 2√2 মাইনাস 1 ইস টু অবশিষ্ট গোলকের আয়তন কত? 4/3 পাই স্মল আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউব বোথ সাইড থেকে ক্যান্সেল হলে কী পাচ্ছি? 2√2 মাইনাস 1 ইস টু 1। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এবারে নেক্সট 13 দাগের অঙ্ক কী বলছে দেখো, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অর্থাৎ গ্লোবের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে একটা গ্লোব আছে যার ব্যাসার্ধ বলে দেওয়া আছে আমাদের 14 সেমি, আর সেই তার গ্লোবটার বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটো ছিদ্র আছে। তাহলে ধাতব পাতের ক্ষেত্রফল কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, তাহলে আমাদের ভূগোলকটার ব্যাসার্ধ বলা ছিল কত? 14 সেমি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে অতএব ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল, এর ফর্মুলা কি? 4πr²। তাহলে 4 পাই এর ভ্যালু 22/7 আর r² মানে 14টাকে আমরা দুবার বসিয়ে দেবো এত বর্গ সেমি। তাহলে দেখো 7 দিয়ে যদি আমরা 14কে কাটি তাহলে হচ্ছে 2। তাহলে আমাদের গুণ করতে হবে কোনটা কোনটা দেখো, 4 আর 22, তার সাথে আমরা গুণ করব 2 আর 14। এটা সবগুলোকে যদি আমরা গুণ করি তাহলে দেখব 2464 বর্গ সেমি আমরা পাচ্ছি। তাহলে দেখো একটা গোলক ছিল এরকম, যার উপরে দুটো এরকম বৃত্তাকার ছিদ্র, এখানে একটা বৃত্তাকার ছিদ্র আছে আর এইখানটা একটা বৃত্তাকার ছিদ্র আছে। তাহলে এই দুটো বৃত্তের আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দুটি
বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার, আর তার আগে একটা 2 গুণ করবো, কেননা এখানে দুটি বলে দেওয়া আছে তাই। তাহলে 2 ইন্টু পাই মানে কত 22/7, আর এর ব্যাসার্ধ কত বলা ছিল 0.7 সেমি। তাহলে 0.7 ইন্টু 0.7, তাহলে পয়েন্ট যদি আমরা তুলি নিচে একটা 0, এরও পয়েন্ট তুলে নিচে একের ফিটে একটা 0, তাহলে 7 7 ক্যান্সেল। তাহলে আমাদের কী গুণ করতে হচ্ছে দেখো, 2 আর 22 আর তার সাথে হচ্ছে আমাদের 7, এই সবগুলো গুণ করলে আমরা পাবো হচ্ছে 308, বাই নিচে হচ্ছে কত 10 10 100 এত বর্গ সেমি। তার মানে দেখো নিচে একের ভিতরে দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর আগে উপরে দশমিক হয়ে যাবে, তার 3.08 বর্গ সেমি। তাহলে এবারে এই যে দুটো ছিদ্র, এই দুটো ছিদ্র বাদ দিয়ে বাকি জায়গার ক্ষেত্রফল, তাহলে বাকি জায়গার ক্ষেত্রফল মানে কোনটা, এই জায়গাটার ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কী করবো, সমগ্র গ্লোব থেকে এই দুটো ছিদ্রের ক্ষেত্রফলটাকে বিয়োগ করব। তাহলে অতএব ভূগোলকটিতে ধাতব পাতের পরিমাণ সমান 2464 মাইনাস 3.08 এত বর্গ সেমি। এটা বিয়োগ করলে আমাদের কত হবে 2460.92 বর্গ সেমি। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এবার নেক্সট 14 দাগের অঙ্ক। 14 দাগের অঙ্ক কি বলছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি। তাহলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলককে গলাতে হবে, গুলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি গোলক পাওয়া যাবে বের করব। তাহলে এটা দেখো পুরো আমাদের এই 8 দাগের অঙ্কের মতো সেম, একটা বড় নিরেট গোলককে গলিয়ে আরও ছোটো ছোটো অনেকগুলো গোলক তৈরি করা। তাহলে আমরা কী করব, বড় গোলকটির ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা বড় গোলকটির আয়তন বের করব, আর এই প্রত্যেকটা গুলির আয়তন বের করব, দুটোকে ভাগ করলে আমরা মোট কটা গুলি পাওয়া যাবে সেটা পেয়ে যাব। তাহলে অঙ্কটা কি বলছে দেখো, 14 দাগে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত হবে 4/3 পাই আর কিউব, আরটা কত 8-এর কিউব এত ঘন সেমি। এবারে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, তাহলে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত হবে 4/3 পাই 1-এর কিউব ঘন সেমি, এটাই। এবারে কি করব, আমাদের এই যে টোটাল আয়তনটা আছে, এই টোটাল আয়তনটাকে এই আয়তনটা দিয়ে আমরা ভাগ করব, করলেই আমরা কটা গুলি পাওয়া যাবে সেটা পেয়ে যাব। তাহলে অতএব নির্ণেয় গুলির সংখ্যা সমান 4/3 পাই, তাহলে 8-এর কিউব আছে মানে কি করব 8 গুণ 8 গুণ 8, এই পুরোটাকে আমরা ভাগ করব 4/3 পাই, নিচে তো 1-এর কিউব মানে 1 গুণ 1 গুণ 1 এত টি। তাহলে দেখো 4/3 4/3 ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল, তাহলে 1 তো নিচে পড়ে আছে শুধু, তাহলে উপরে দেখো 8 64 64 8 হয়ে যাবে আমাদের 512টি। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। তাহলে গোলকের যে বড় কোশ্চেনগুলো আছে সেগুলো সবগুলো আজকে আমরা সমাধান করলাম। এবারে এরপরে যে এসএ কিউ আর ভেরি শর্ট টাইপ যেগুলো আছে সেগুলো আমরা পরের ভিডিওতে সলভ করব। আশা করি তোমরা অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমার এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করবে, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।